আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, ইয়াসমিন, মেহেরিমা আক্তার, সীমা আমিন আছেন, সম্রাট ভালি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? সাবরিনা সুলতানা মায়াপু আছেন। আচ্ছা, ঠিক আছে। আমি গতদিন আপনাদের ওয়ার্কশিটটি দিতে পারিনি কিছু কারণে। তো যাই হোক, আজকে এই ওয়ার্কশিট টু, হ্যাঁ, আজকে ক্লাস শেষে আপনারা এটি পেয়ে যাবেন। তো এখানে টেন্স চেঞ্জিং এর কয়েকটি বাক্য আছে, কয়েকটা বাক্যকে আপনারা জাস্ট গতকাল আমরা যেগুলো শিখেছিলাম আহ, সেগুলোকে একটু অ্যাপ্লাই করে এই বাক্যগুলোকে আপনার টেন্স চেঞ্জ করবেন ঠিক 11টাতে ক্লাসে যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। তাহলে আর মাথা থেকে আর বের হবে না, হ্যাঁ, মাথায় একদম স্থায়ীভাবে বিষয়গুলো থেকে যাবে। আর এখানে টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কোন টেন্স আছে এই টেন্সের নামগুলি লিখবেন। প্রত্যেকটা বাক্য কোন টেন্সে আছে শুধু শুধু নাম্বার দিয়ে আপনি টেন্সের নামটা লিখলেই হবে, শুধু টেন্সের নামটা লিখবেন আর কি, যে নাম্বার দিলেন আর টেন্সের নামটা লিখলেন, এইভাবে করে এখানে যে বাক্যগুলো আছে এটা শেষ করবেন আর কি। এটি আপনাদের আপাতত হোমওয়ার্ক, হ্যাঁ। তো এই হোমওয়ার্ক আমি আজকে দিয়ে দিব, দিয়ে দিলে আপনারা এটি বাসায় করে ফেলবেন ভালোভাবে। আজকে আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো, আমাদের টেন্সের আলোচনা যেহেতু শেষ, আমরা এখন আরো কিছু বিষয় দেখব, তারপর আস্তে আস্তে আমরা রাইট ফর্ম অফ ভার্বের দিকে চলে যাব। যদি এর আগে আপনাদের আমি ডাব্লিউএস কোশ্চেন শেখাবো, কারণ ডাব্লিউএস কোশ্চেন আমাদের দুইটা জায়গায় লাগবে। আমাদের সরাসরি ডাব্লিউএস কোশ্চেন থেকে প্রশ্ন হয়, আমাদের বাক্য দিয়ে বলে এগুলোকে কোশ্চেন বানাও, ডাব্লিউএইচ কোশ্চেন বানাও, এইরকম ভাবে আমাদের প্রশ্ন করতে হয়। আরেকটা আছে, আমরা যখন কম্প্রিহেনশন বা প্যাসেজ যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের প্রশ্নের আনসার লিখতে হবে, হ্যাঁ। তো সেখানেও আমাদের এটা লাগবে। এছাড়া আমাদের অনেক রকম প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গাতে, সেই প্রশ্নগুলোতে কি চেয়েছে, কি বলেছে, কিভাবে কি লিখতে হবে, প্রশ্ন সম্পর্কে খুব ভালো ধারণা না থাকলে ওগুলো লেখা যায় না। এই জন্য আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব ইনশাআল্লাহ। আহ একটু সময় দিবেন, আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি সবার জন্য। আচ্ছা, কালকের ক্লাস নোটটি চেয়েছিলেন আপনারা, আপনাদের ক্লাস নোটটি দিয়ে দিব, আপনারা টেনশন করবেন না, ক্লাস নোট আপনাদেরকে দিয়ে দিব। একটু সময় দেবেন। আপনাদের টেন্স নিয়ে কি ভয়ভীতি কমেছে আগের চেয়ে? এখন কি একটু ভালো লাগে, নাকি এখনো মনে হয় পারি না বা টেন্স বুঝি না? রাইট ফর্ম অফ ভার্ব পর্যন্ত গেলে এরপর দেখবেন আপনার কাছে অনেকগুলো বিষয় অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনার কাছে মনে হবে যে না, আপনার একটা কনফিডেন্স বিল্ড হচ্ছে, আপনি এখন আগের চেয়ে বুঝতে পারছেন, আপনার মনে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কথা বলবো শুরুতে কনভার্সন অফ সেন্টেন্স নিয়েই আমাদের মূলত ক্লাস। তবে প্রথম দিকে আমি আহ, ছোট্ট কিছু কথা বলে নিব, ছোট্ট কিছু কথা বলে নিব। আপনারা যদি একটু তাকান, আমাদের টপিক কনভার্সন অফ সেন্টেন্স, কিন্তু কনভার্সন অফ সেন্টেন্স পড়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি আজকে শুরুতে আলোচনা করব মেইন ভার্ব কি। মেইন ভার্ব কি এটা একটু আমরা জানবো। মেইন ভার্ব কি বা প্রিন্সিপাল ভার্ব কি এগুলো আমরা একটু জানি। রিটেন ইংলিশ আপনাদের মানে কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিতে যা কিছু লাগবে, হ্যাঁ, আপনাদের মোটামুটি 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষার জন্য যতগুলো টপিক আছে কম বেশি সবগুলো। আচ্ছা, এখন কি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই?
আচ্ছা, একটু আমার সাথে একটু কানেক্ট হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন, যে আপনারা আমার সাথে যুক্ত হতে পেরেছেন কিনা। একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আহ, একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা জি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আহ, আচ্ছা, আটকে গিয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা যেটা করব, আমরা প্রথমে একটু মেইন ভার্বের বিষয়টা একটু জানবো। এই ছোট্টখাটো বিষয়গুলো জানলে আপনার যেটা হবে পরবর্তীতে, আপনি যখন টপিকের ভিতরে ঢুকবেন তখন আপনার জন্য অনেক কিছু আপনি মুখস্থ করা থেকে আপনি আসলে বেঁচে যাবেন, আপনাকে অনেক কিছু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আমরা একটা বিষয় প্রথমে একটু দেখি, মেইন ভার্বের বিষয়টা, তারপর আমরা অক্সিলারি ভার্বের বিষয়গুলো, আমরা এগুলো নিয়ে কি করব, আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে একটা একটা বিষয় দেখব। আচ্ছা, আমরা একটু মেইন ভার্ব নিয়ে যদি কথা বলি, মেইন ভার্বের আরেকটা বিষয় হচ্ছে যে এই মেইন ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এটাকে আমরা কি বলি, আরেকটা নাম হচ্ছে এটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, খেয়াল করবেন আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে মেইন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের যে অর্থ, এই অর্থ প্রকাশে এই ভার্বটা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে আপনি যখন কোন একটা কথা বলতে চান, সেই বাক্যের মেইন ভার্বটা ওই বাক্যের অর্থটাকে সুন্দর করে প্রকাশ করে, সুন্দর করে প্রকাশ করে। একটু পরে আমি দেখাবো কিভাবে সুন্দর করে প্রকাশ করে। তো অর্থ প্রকাশে ভূমিকা পালন করেছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সংজ্ঞা মুখস্থ করতে হবে, শুধু জানেন বিষয়টা, সেটা হচ্ছে যে মেইন ভার্ব আমরা চিনবো কিভাবে। মেইন ভার্ব চেনার দুইটা উপায় আছে, দুইটা উপায় কি। একটা কথা হচ্ছে যদি কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকে, যদি দেখেন কোন একটি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে, একটি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে অবশ্যই সেই ভার্বটিকে আমরা কি বলবো, অবশ্যই সেই ভার্বটাকে আমরা বলবো মেইন ভার্ব। যদি একটি ভার্ব থাকে সেটি অবশ্যই কি হবে, ওই বাক্যের মধ্যে মেইন ভার্ব হবে। যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখি একটি ভার্ব আছে, মেইন ভার্ব, কোনো কথা নেই। যেমন ধরেন আমি যদি লিখি, যেমন কালকে আমরা এরকম বাক্য দেখেছিলাম যে ধরেন হি হ্যাজ হিজ মিল, সে তার খাবার খেয়েছে। তো এই বাক্যটার মধ্যে দেখেন হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নাই। এখানে হি একটা প্রোনাউন, হিজ মিল এগুলো এগুলো এই এখানে হিজ একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, মিল একটা নাউনের কাজ করছে, এগুলো পর্যায়ক্রমে শেখাবো। কিন্তু ভার্ব হচ্ছে শুধু হ্যাজ, হ্যাজ হচ্ছে এই বাক্যে শুধুমাত্র ভার্ব। যেহেতু এইটা ভার্ব, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই বাক্যের হ্যাজ কি ভার্ব, আমি অবশ্যই বলবো এটা মেইন ভার্ব। একা থাকলেই সেই বাক্যটাকে আমাদেরকে, মানে সেই ভার্বটিকে আমাদেরকে মেইন ভার্ব বলতে হবে। এবং দেখেন এই বাক্যের যে অর্থটা কি, যে সে তার খাবার খায়, এই খাওয়া অর্থটা কিন্তু আমাকে হ্যাজ দিচ্ছে, সে তার খাবার খায়, হ্যাজ আমাদেরকে অর্থটা দিচ্ছে। আবার আমি তো বলতে পারি যেমন দ্য অরেঞ্জ, আচ্ছা দ্য অ্যাপল ইজ সুইট, যে এই আপেলটা মিষ্টি। এখন এই সেন্টেন্সের মধ্যে ইজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নাই, যেহেতু আর ছাড়া ইজ ছাড়া কোনো ভার্ব নাই, এই ইজকেও আমাকে বলতে হবে যে হ্যাঁ এটি হচ্ছে মেইন ভার্ব। একটি ভার্ব থাকলেই মেইন ভার্ব, যেই ভাবে থাকুক একটি ভার্ব আছে মেইন ভার্ব। আচ্ছা, এরপর আসেন আরেকটা বিষয় হচ্ছে যে একটি সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকতে পারে। যেরকম আমরা দেখেছিলাম, যেমন আমি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একটা বাক্য লিখি, হি উইল হ্যাভ বিন স্লিপিং, এই সেন্টেন্সের মধ্যে কয়টা ভার্ব আছে দেখেন। এই সেন্টেন্সের মধ্যে একটি, দুটি, তিনটি, চারটি ভার্ব আছে, চারটি ভার্ব আছে। তো যদি কোনো সেন্টেন্সে এরকম হয় যে অনেকগুলো ভার্ব আছে, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ভার্ব আছে, মনে রাখতে হবে যে সর্বশেষ যে ভার্বটি থাকবে এই ভার্বটি হবে মেইন ভার্ব। অনেকগুলো যদি ভার্ব থাকে শেষেরটি হবে মেইন ভার্ব। এর আগে বিন একটা অক্সিলারি ভার্ব, যদি বলেন হ্যাভ এইটাও একটা অক্সিলারি ভার্ব, উইল এইটাও একটা অক্সিলারি ভার্ব। কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনেকগুলো ভার্ব থাকে শুধু শেষ ভার্বটা মেইন ভার্ব হবে। কেন শেষ ভার্বটা মেইন ভার্ব হবে? কারণ এই বাক্যের অর্থটা এই স্লিপ যে ভার্বটা আছে এই ভার্বের উপরে নির্ভর করছে। যেমন এই বাক্যের অর্থ হচ্ছে যে তিনি মানে ঘুমাতে থাকবেন, তিনি কি করতে থাকবেন, ঘুমাতে থাকবেন। এই ঘুম যেই অর্থটা এটা কিন্তু স্লিপ ভার্বটার উপর নির্ভর করছে, উইলের উপরে, হ্যাবের উপরে, বিনের উপরে নির্ভর করছে না, এই স্লিপের উপর নির্ভর করছে। এরা কি করছে, এরা এই স্লিপিং ভার্বটাকে
এই যে অর্থটা যে সে ভবিষ্যতে ঘুমাতে থাকবেন, ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, এই যে অর্থটা বোঝানো, কাজটি ভবিষ্যতে হতে থাকবে বোঝানো, সেই অর্থটা প্রকাশে, অর্থটাকে সুন্দর করে বোঝাতে আমাদের কি করছে, উইল, হ্যাভ, বিন, এই তিনটা আমাদের এই মেইন ভার্বটাকে হেল্প করছে। এই কারণে এদেরকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলো বাক্যের মেইন ভার্বকে হেল্প করে, মেইন ভার্বকে কি করে, হেল্প করে। বলেন তো অক্সিলারি ভার্ব মেইন ভার্ব কি এখন চেনা যাবে? আমরা দেখে কি চিনতে পারবো যে এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব? দেখে চিনতে পারবেন? আশা করি পারবেন আপনারা, অসুবিধা হওয়ার খুব কথা না। আচ্ছা, তাহলে মেইন ভার্বের ব্যাপারটা বুঝে গেলাম। আমরা মেইন ভার্ব তাহলে দুই ভাবে চিনলাম। একটা চিনলাম যে কোনো সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটিকে আমরা বলবো মেইন ভার্ব। আরেকটি শিখলাম যে একটি বাক্যে যদি অনেকগুলো ভার্ব থাকে শেষেরটা হবে মেইন ভার্ব আর বাকিগুলো হবে কি, অক্সিলারি ভার্ব। ওকে, এবার আসেন যেটা বলছিলাম অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। সাহায্য করে, কাকে সাহায্য করে যদি প্রশ্ন করি, কাকে সাহায্য করে? মেইন ভার্বকে সাহায্য করে। সে যে এই যে হেল্প করে, সাহায্য করে, কাকে করে? বাক্যে যে মেইন ভার্ব থাকে সেই মেইন ভার্বকে কি করে, সে মেইন ভার্বকে সে সাহায্য করে। কিসের জন্য সাহায্য করে? আমরা বলতে পারি টেন্স গঠনে সাহায্য করে, ভয়েস গঠনে সাহায্য করে, তারপর হচ্ছে আমরা বলতে পারি যে অর্থ প্রকাশে সাহায্য করে। এক কথা হচ্ছে অর্থ প্রকাশে কি করে, সাহায্য করে। তাহলে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে টেন্স গঠনে, ভয়েস গঠনে, অর্থ প্রকাশে সাহায্য করে। আর আমরা চিনবো কিভাবে? ওই যে একটি সেন্টেন্সের মধ্যে যেমন আমি যদি লিখি যে দে ওয়ার রাইটিং, যে তারা লিখছিল, দে ওয়ার রাইটিং, তারা লিখছিল, এই সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব আছে, ওয়ার, রাইটিং। তাহলে ওয়ার অক্সিলারি ভার্ব হবে, রাইটিং মেইন ভার্ব। দুটি ভার্ব থাকলে শেষেরটা মেইন ভার্ব, আগেরটা অক্সিলারি ভার্ব। আমরা সবসময় এইভাবে কাউন্ট করব, তাহলে আশা করছি আমাদের এগুলোতে প্রবলেম হবে না। আরেক রকমের ভার্ব আছে, সেগুলোকে বলি আমরা মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব বলি এক ধরনের ভার্ব আছে যেগুলোকে বলি আমরা মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে একটা পার্থক্য আছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আপনি যখন সাধারণ কোনো অক্সিলারি ভার্ব আপনি বাক্যে ব্যবহার করবেন, ওই অক্সিলারি ভার্বের কোনো মিনিং বাক্যের মধ্যে থাকে না। যেমন আপনি দেখেন, যদি বলি যে দে ওয়ার রাইটিং, তারা লিখছিল, আপনি খেলবেন তারা লিখছিল। আমরা জানি যে এই রাইট মানে হচ্ছে লিখা, রাইট মানে হচ্ছে লিখা, আর ওয়ার মানে হচ্ছে ছিল, ওয়ার শব্দের অর্থ হচ্ছে ছিল। ঠিক আছে, এখন আবার ধরেন আমি এই জায়গায় যদি লিখি যে হি ইজ রাইটিং, তিনি লিখছেন, তিনি লিখছেন, এখানে রাইট ভার্বের অর্থ হচ্ছে লিখা আর ইজ অর্থ হচ্ছে হয়। আপনি যদি বাক্যের মিনিংটা করেন হি ইজ রাইটিং, তিনি লিখছেন, এখানে যে হয় ইজের কিন্তু কোনো মিনিং আমরা বাক্যের মধ্যে বলছি না, বাক্যের মধ্যে কিন্তু বলি না যে তিনি লিখছেন হয় বা তিনি হয় লিখছেন, এই হয় কথাটা আমরা বলি না। অর্থাৎ যখন কোনো বাক্যে শুধু একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাক্যে মেইন ভার্ব থাকে, তখন এই অক্সিলারি ভার্বের অর্থটা ওই বাক্যের মধ্যে বাংলা করার সময় থাকে না, ওটার অর্থটা থাকে না। কিন্তু আপনি যখন কোনো মোডাল অক্সিলারি লিখবেন, এই মোডাল অক্সিলারি গুলোর অর্থটা ওই বাক্যের মধ্যে থেকে যায়। যেমন দেখেন আমি বলি যে, আমি যদি বলি যে হি ক্যান রাইট, তিনি লিখতে পারেন, এখানে রাইট মানে হচ্ছে লিখা আর ক্যান মানে হচ্ছে পারা। দেখেন আমরা কিন্তু বলছি তিনি লিখতে পারেন, এই পারা কথাটা কিন্তু আমি রেখে দিচ্ছি। তো নর্মাল যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এই অক্সিলারি ভার্ব গুলো অর্থ বাক্যের মধ্যে বলা হয় না, ওই বাক্যের মধ্যে অর্থগুলো আমাদের বলতে হয় না। কিন্তু মোডাল যে অক্সিলারি ভার্ব গুলো থাকবে, এগুলোর অর্থটা ওই বাক্যের মধ্যে অবশ্যই রাখতে হবে, এটাকে আপনি বাদ দিতে পারবেন না। যেমন আমি বলতে পারি যে উই শুড ডু ইট, আমাদের এটি করা উচিত। দেখেন এই যে উচিত, শুড অর্থ উচিত, এই উচিত কিন্তু আমরা বাক্যের মধ্যে কি করছি, রেখে দিচ্ছি, আমরা রেখে দিচ্ছি। তো যেই মোডাল অক্সিলারি ভার্ব গুলোর অর্থ আমাদের অবশ্যই সেন্টেন্সের মধ্যে রাখতেই হয়, নয়তো ওই বাক্যের মিনিং বোঝা যাবে না, সেগুলোকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি।
আর যেই অক্সিলারি ভার্বগুলো অর্থ আমার বাক্যে দরকার হয় না, ওগুলোকে বাদ দিয়ে দিলে, ওগুলো অর্থ বাক্যে না বললেও আমরা সুন্দর করে অর্থ বুঝি কি বলা হচ্ছে, সেগুলো হচ্ছে নর্মাল অক্সিলারি ভার্ব। এক কথায় আমরা এইভাবে দুইটার একটু আলাদা করে বিষয়টা একটু মাথায় রাখবো। তো এই মডাল অক্সিলারি ভার্বগুলো আমাদের চোখে বারবার আসবে, মানে অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্বগুলো একটু দেখে নেন, এগুলো একটু মুখস্থ রাখবেন, যে শেল শুড, উইল উড, মে মাইট, তারপর হচ্ছে ক্যান কুড, তারপরে আমরা লিখতে পারি মাস্ট, তারপর লিখতে পারি নিড, ডেয়ার, এরপর আমরা লিখতে পারি এম টু। দেখেন এম টু, শুধু এম একটা অক্সিলারি ভার্ব হইতে পারে, কিন্তু এম এর পরে যদি টু থাকে তখন এটা মডাল অক্সিলারি হয়ে যায়। এম টু, এরপরে ইস টু, তারপরে আছে আর টু, এগুলো আমরা হচ্ছে এক লাইনে রাখি, এম টু ইস টু আর টু, তিনটে একই অর্থ, এম টু ইস টু আর টু। এরপরে যেরকম আছে যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপর অট টু, এই কয়টা অবশ্যই আমাদেরকে আপাতত মনে রাখতে হবে। ও আরেকটা আছে বি গোয়িং টু, এইটা একটা মডাল অক্সিলারি ভার্ব। এই কয়েকটা মডাল অক্সিলারি ভার্ব আপাতত আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, যেগুলো লিখে দিলাম শ্যাল শুড, উইল উড, মে মাইট, ক্যান কুড, মাস্ট, নিড, ডেয়ার, তারপর হচ্ছে এম টু ইস টু আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, বি গোয়িং টু, এই কয়টা অবশ্যই আপাতত মনে রাখেন। তারপর আমরা পর্যায়ক্রমে আরো যেগুলো দরকার আছে আমরা সেগুলো শিখবো। আপাতত এগুলো যেন আমাদের একটু মনে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসে, এই কথাটা এই পর্যন্ত অনেকবার বলেছি যে যত মডাল অক্সিলারি ভার্ব আছে সব মডাল অক্সিলারির পরে বেস ফর্ম বসে। আমি যে টেন্সের স্ট্রাকচার গুলো কিভাবে আসছে সেখানেও কিন্তু এটার আমি এক্সপ্লেইন করেছিলাম যে মডাল অক্সিলারির পরে কিভাবে বেস ফর্ম বসে। আমরা এই বিষয়গুলো মনে রাখবো। এখন আসেন কনভার্সন অফ সেন্টেন্স এবং হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। দেখেন একটা টপিক আছে ইংলিশে, এটা আমাদের মনে করা হয় যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এটাকে মনে করা হয়েছে সেন্টেন্স চেঞ্জিং। আমাদের ইংলিশের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জিং আছে, যেমন আমরা অলরেডি টেন্স চেঞ্জিং শিখলাম, আমরা গত 2 দিন আমরা টেন্স চেঞ্জিং নিয়ে কথা বলেছি। ভয়েস চেঞ্জিং আছে, ডিগ্রি চেঞ্জিং আছে, তারপর যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এরকম ভাবে ট্রান্সফরমেশন আছে। আমরা আজকে যে কনভার্সন শিখবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা, এগুলো আমরা শিখবো, ডাব্লিউএস কোশ্চেন করা। এই সবগুলো জিনিসই হচ্ছে চেঞ্জিং মানে সেন্টেন্স চেঞ্জিং টপিকের অন্তর্গত সবগুলো জিনিস। ন্যারেশন যে আমরা চেঞ্জ করি সেইটাও এই সেন্টেন্স চেঞ্জিং এর মধ্যেই পড়ে। এগুলো সবই হচ্ছে চেঞ্জিং। এবং আপনি দেখেন এই টেন্স বলেন, আপনি দেখেন যে অ্যাফার্মেটিভ নেগেটিভ বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলেন, ডিগ্রি বলেন, ভয়েস চেঞ্জিং বলেন, মানে চেঞ্জিং এর কোনো অভাব নাই। কারণ মনে করা হয় যে যেই ব্যক্তি এই চেঞ্জিং গুলা ভালো পারে সে ইংলিশে এক্সপার্ট হয়। কারণ তার পক্ষে তখন একটা সেন্টেন্সের অনেকগুলো শব্দ থাকতে পারে, অনেকগুলো বিষয় থাকতে পারে, সে প্রত্যেকটা শব্দ ধরে ধরে চিন্তা করার একটা ক্যাপাবিলিটি তার মধ্যে তৈরি হয়। এবং একই সাথে সে যেটি করতে পারে সেটি হচ্ছে যে সে কোন সেন্টেন্সের অর্থ কেমন দাঁড়াচ্ছে, মিনিং কেমন দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারে। আর যে মিনিং বুঝতে পারে সে সেই মিনিং অনুযায়ী সে যেরকম অন্যের কথা বুঝতে পারে, সে লিখতেও পারে, সে অন্যকে বোঝাতেও পারে। তো এই জায়গাতে সে এই মানে অ্যাজ এ ইউজার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সে আসলে এক্সপার্ট হয়ে যায়। যেহেতু এক্সপার্ট হয়ে যায় এই জন্য চেঞ্জিং গুলো ইংলিশে অনেক বেশি দরকার। আর আমাদের পরীক্ষাতে কিন্তু যত আমরা রিটেন পরীক্ষা দিই দেখা যায় চেঞ্জিং গুলোই কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি দেয় এবং সবচেয়ে বেশি আসে। সো খুব কেয়ারফুল থাকতে হবে যেন ভালো করে শিখি। তো এই সেন্টেন্স চেঞ্জিং আবার 2 রকম হয়। হ্যাঁ, 2 রকম হয়। প্রথমে 2টা ভার্বের কথা শুনেন। একটা ভার্ব আছে কনভার্ট। এই কনভার্ট একটা ভার্ব, এটার অর্থ রূপান্তর করা। রূপান্তর মানে হচ্ছে তার এক রকমের চেহারা আছে, এই চেহারা থেকে আরেক রকম চেহারা হয়ে যাবে, কিন্তু আসলে একই বিষয়। ধরেন একটা পুতুল, আপনি সেই পুতুলটাকে যদি ধরেন মেয়েদের জামা পরান, হয়তো বা মানুষ বলবে এটা মেয়ে হয়ে গেছে। যদি ছেলেদের জামা পরান বলবেন ওটা ছেলে হয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু আসলে পুতুলই রয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক সে পুতুলে রয়ে গেছে, এরকম আর কি। রূপান্তর, একটা থেকে আরেকটা রূপান্তর করা। আর ট্রান্সফর্ম মানে গঠন করা মানে হচ্ছে আপনি সেটাকে একদম বদলে ফেলবেন। ধরেন আমি একজনকে বললাম
যে তুমি এই জিনিসগুলো দিয়ে একটা বাড়ি বানাও, সে একটা বাড়ি বানালো। আবার বললাম যে তুমি এগুলোকে দিয়ে একটা গাড়ি বানাও, সে গাড়ি বানালো। তাহলে কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল, মানে পুরো কাঠামোটা চেঞ্জ হয়ে গেল। এই কাঠামো যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে ট্রান্সফর্ম করা বলে। তো এই কনভার্ট এবং ট্রান্সফর্ম থেকে দুইটা শব্দ আসছে, একটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স, আরেকটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমাদের দুইটাই লাগবে, দুইটা জিনিসই লাগবে, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং এখানে দেখেন একটা কথা বলেছি, কি বলেছি, যে এই যে কনভার্ট যে ভার্বটা ছিল, কনভার্ট থেকে হচ্ছে কনভার্সন, এটা হচ্ছে নাউন ফর্ম, কনভার্টের নাউন হচ্ছে কনভার্সন। কনভার্সন অফ সেন্টেন্সে বলা হয়েছে মিনিং চেঞ্জ হয়। যখন আপনি কোন সেন্টেন্সকে কনভার্ট করবেন তার মিনিং পাল্টে যাবে, মিনিংটা বদলে যাবে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বলা হচ্ছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বলা হচ্ছে মিনিং চেঞ্জ হয় না, মিনিং পাল্টাবে না। কেমন? একটা এক্সাম্পল দিই, দেখেন আমি দুইটা বাক্য লিখছি, দুইটা বাক্য লিখি। একটা বাক্য হচ্ছে হি ইজ রিচ, একটা বাক্য হচ্ছে হি ইজ রিচ, যে সে হচ্ছে ধনী। আমি এই বাক্যটাকে চেঞ্জ করে লিখলাম, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বাক্য। দেখেন এই বাক্যের মধ্যে কোনো নট নাই, নট নাই মানে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। তো এইটাকে আমি কনভার্ট করে বা কনভার্সন করার জন্য এটাকে নেগেটিভ করলাম, বাকি একটা নট নিয়ে আসলাম, বললাম হি ইজ নট রিচ, সে ধনী না। এখানে বলেছি সে ধনী, এখানে বলছি সে ধনী না, তার মানে পুরো কথাটা উল্টে গেছে। এক জায়গায় ধনী বলা হলেও আরেক জায়গাতে তাকে আমি ধনী বলি নাই, পুরো কথাটা কি হয়ে গেছে, উল্টে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে কনভার্সন। কিন্তু আবার আমি এই কথাটাকে বলতে পারি হি ইজ নট পোর, যে সে গরিব না। ভাই সে ধনী যেই কথা, সে গরিব না, দুইটা একই কথা। এটা যেই কথা এটা একই কথা। সে গরিব না মানে সে ধনী, সে গরিব না মানে সে ধনী, অর্থাৎ দুইটা একই অর্থ দিচ্ছে। তো যখন এরকমের সেন্টেন্স চেঞ্জ করার পরেও একই অর্থ দিবে তখন তাকে বলবো ট্রান্সফরমেশন, আর যখন অর্থ পাল্টে যাবে তখন তাকে বলবো কনভার্সন। এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন এবং কনভার্সনের মধ্যে আমাদের মূল পার্থক্য। আশা করি বুঝেছেন পার্থক্যটা। তো আমাদের এক্সামে আমরা যত পরীক্ষায় অংশগ্রহণ করব, হ্যাঁ কিছু জায়গাতে হচ্ছে যে আমাদের আসবে, আমাদের কিছু জায়গাতে হচ্ছে কিছু জায়গাতে আমাদের কনভার্সন থেকে প্রশ্ন হয়, বিশেষ করে টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব এই রিলেটেড যে কোশ্চেন গুলো আমরা করব। আমরা ওই সামনে হচ্ছে ভয়েস চেঞ্জিং করব, ওইগুলো সময়গুলোতে আমাদের কনভার্সন আমাদেরকে মানে এক্সট্রিমলি আমাদেরকে হেল্প করবে, মানে ব্যাপকভাবে হেল্প করবে। হ্যাঁ, আর ট্রান্সফরমেশন থেকে সরাসরি প্রশ্ন হবে, আমাদের ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করা বা সিম্পল কনভার্স চেঞ্জ করা সরাসরি পরীক্ষায় প্রশ্ন হবে। এবং আপনি ট্রান্সফরমেশনে যত এক্সপার্ট হবেন আপনি ইংলিশে তত ভালো করতে শুরু করবেন। তো এই কারণে আমরা ভালোভাবে এগুলো শিখবো। তো প্রথমে আমরা কনভার্সন শিখবো, তারপর আস্তে আস্তে আমরা ট্রান্সফরমেশনের দিকে ধাবিত হব পর্যায়ক্রমে। আচ্ছা, আজকে বারবার আটকে যাচ্ছে, ক্লাসকে আটকে যাচ্ছে বেশি। আমার তো মনে হয় গতকালকের চেয়ে আজকে আমাদের লাইভ অনেক ভালো হচ্ছে, স্মুথ হচ্ছে। ঠিক আছে, গতকালকের চেয়ে আজকে মানে ইন্টারনেট কানেকশন ভালো। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আমি বলে রাখি, কনভার্সন অফ সেন্টেন্স আমাদের অনেক কিছু শিখতে হবে না, আপাতত আমাদের শিখতে হবে কয়েকটা বিষয়। তার মধ্যে যা যা আছে আমি বলি। আমরা আপাতত কনভার্সন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখবো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা শিখবো এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করা শিখবো। এই তিনটা বিষয় আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা আপাতত অনেক দূরে এগিয়ে যাব। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কি আছে এটা একটু বলে দেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ হচ্ছে যে আমরা ভয়েস চেঞ্জিং করব, ডিগ্রি চেঞ্জিং করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, এগুলো সবই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ, মিনিং পাল্টাবে না। আর আমরা আজকে শিখছি কনভার্সন, কনভার্সনের মধ্যে আমাদের মিনিং কি হবে, বদলে যাবে, মিনিংটা পাল্টাবে। আমরা এখানে দেখব প্রত্যেকটা বাক্যে আমাদের মিনিং পাল্টে যাচ্ছে। আচ্ছা, তো কনভার্সন অফ সেন্টেন্সে গেলে এইটা একটু বলে দেই। ট্রান্সফরমেশনে আরো কিছু অংশ আছে, এটা একটু জেনে রাখা ভালো। ট্রান্সফরমেশনে আরো যে জিনিসগুলো আছে এগুলোকে কিন্তু আমরা ট্রান্সফরমেশন করতে পারবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অংশ। এগুলো আমরা পর্যায়ক্রমে সামনে আস্তে আস্তে দেখব। তো কনভার্সনের আলোচনায় যাচ্ছি। কনভার্সনের আলোচনায় আমরা শুরু করলে সবার প্রথমে যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড কি। দেখেন ইংলিশে কিছু শব্দ আছে যেই শব্দগুলোর মধ্যে সরাসরি না কথাটা আছে, না, এগুলো সবগুলো শব্দের মধ্যে কথা আছে একটা, সেটা হচ্ছে না। সবগুলোর অর্থ না। নো মানে না, নট মানে না, নেভার মানে কখনো না, নাথিং মানে কোনোটি না, নোবডি মানে কেউ না, নো ওয়ান মানে কেউ না, নান মানে কেউ না। এই সবগুলো শব্দের মধ্যে না কথাটি আছে। তো যেহেতু এদের মধ্যে না কথাটি আছে, এই জন্য এদেরকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। এদেরকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড। জি, জাহেদুল হাসান ভাই, নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে আটকাচ্ছে না। না স্যার। জি, চৈতি সরকার আপু, আপনার এখানে মেবি একটু প্রবলেম আছে। আচ্ছা, দেখেন এই শব্দগুলো তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। এগুলোর মধ্যে না কথাটি আছে, এই জন্য এগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ড বলছি। আচ্ছা, এই কয়টা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে যেগুলোকে নেগেটিভ ওয়ার্ড বলে। এখন ছোট্ট করে একটা কথা শুনেন, যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে এগুলো থাকলে, দেখেন লিখেছি, এগুলো কোনো বাক্যে থাকলে, যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে এগুলো আছে, তাহলে সেই বাক্যকে বলতে হবে নেগেটিভ সেন্টেন্স। এই কয়েকটাকে বলতে হবে যদি থাকে বাক্যের মধ্যে, যে কোনো জায়গায়, সেটা বাক্যের শুরুতে, মাঝখানে, শেষে, যেখানেই থাকুক, যদি থাকে সেটিকে বলবো নেগেটিভ সেন্টেন্স। আর যদি না থাকে তখন সেগুলোকে বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। না বোধক মানে নেগেটিভ ওয়ার্ড ওই বাক্যের মধ্যে আছে এবং কোন একটা কাজকে সে না করছে, অস্বীকার করছে, করি নাই, যাই নাই, দেখি নাই, এটা হবে না, ও না করছে। আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ তখন আমরা বুঝবো যে ওখানে আসলে কোনো কিছুকে না করা হচ্ছে না, নেতিবাচক কিছু না, ইতিবাচক কিছু একটা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমাদের আপাতত সবকিছুর ব্যবহার শিখতে হবে না, আমরা পর্যায়ক্রমে সবকিছুর ব্যবহার শিখবো। আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এবং এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে আমরা শুধু নটের ব্যবহারটা আপাতত শিখবো। নট কিভাবে ব্যবহার করতে হবে, একটি সেন্টেন্সে নট ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা আমাদের মেনে চলতে হবে। নট আমরা কিভাবে ব্যবহার করব, নট শুধু বাক্যে দিলেই হবে না, কিছু বিষয় মেনে আমাদেরকে সেই বাক্যের মধ্যে নট দিতে হবে। আচ্ছা, প্রথম কথা হলো, নটের বিষয়ে যদি আপনি প্রথমেই একটা বিষয় জানতে চান, সেটি হচ্ছে যে মনে রাখবেন, নট অক্সিলারি ভার্ব ছাড়া, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ছাড়া বসে না। নট, নট যখন আপনি কোন একটা বাক্যের ভার্বের সাথে যুক্ত করবেন, একটা বাক্যের ভার্ব আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই তো কোনো না কোনো ভার্ব থাকবে, তাই না? ভার্ব থাকবেই। তো আপনি যদি সেই সেন্টেন্সে নট দিতে চান, মনে রাখতে হবে যে নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বা হেল্পিং ভার্ব ছাড়া বসে না। নটকে যদি বসাইতে চান, ধরেন আপনি একটা টিন দিয়ে একটা ঘর তুলবেন, সেই ঘরের জন্য কি লাগবে? পিলার লাগবে না? একটা কাঠামো তো দাঁড় করাইতে হবে, একটা পিলার লাগবে। সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে নটের প্লেয়ার। মানে যদি আপনি অক্সিলারি ভার্বের বাক্যের মধ্যে রাখেন, আপনি নট দিতে পারবেন, অক্সিলারি ভার্ব আপনি নট দিতে পারবেন না, প্রবলেম হবে। অবশ্যই নট আপনাকে দিতে গেলে অক্সিলারি ভার্ব লাগবে, এটা মাথায় ঢুকায় রাখেন প্রথমে। তাহলে নট অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ছাড়া বসে না, প্রথম কনসেপ্ট হচ্ছে এটা। এবার আমরা একটা নিয়ম দেখি, একটা নিয়ম দেখি। প্রথম কথা হচ্ছে, প্রথম একটা সহজ নিয়ম, এটা শুধু একটু মনে রাখলেই হবে, সেটা হচ্ছে কোন বাক্যে যদি এই 5টি ওয়ার্ড থাকে, 5টি শব্দ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি কোনো বাক্যে থাকে, মনে রাখতে হবে সেই বাক্যে আপনাকে কিচ্ছু করতে হবে না। এম ইজ আর ওয়াজ ওয়্যার সেন্টেন্সে আছে, শুধু এদের পরে নট বসাই দিবেন। সেই বাক্যে এম ইজ আর কি অক্সিলারি ভার্ব, এম ইজ আর কি মেইন ভার্ব, কোন ভার্ব, এটা দেখা লাগবে না, কারণ এটা ব্যতিক্রম। এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলেই নট দিলে হয়ে যাবে, ওখানে আর কিচ্ছু ভাবা লাগবে না। এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকবে, আমরা নট দিয়ে দিব। যেমন দেখেন, ধরেন এখানে বলা হলো যে শি ওয়াজ ব্রেভ টু ফাইট এগেইনস্ট মি। বলছে শি ওয়াজ ব্রেভ, যে সে অনেক, শি ওয়াজ ব্রেভ, সে অনেক সাহসী ছিল, টু ফাইট এগেইনস্ট মি, যে আমার বিরুদ্ধে সে যুদ্ধ করবে, লড়াই করবে, সে সাহসী ছিল, সে ততটা সাহসী ছিল। এই বাক্যের মধ্যে দেখেন ওয়াজ আছে, এবং ওয়াজ কিন্তু এই বাক্যের একটা মেইন ভার্ব। ওয়াজ এখানে একটা মেইন ভার্ব, এবং ব্রেভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং বাকি অংশ। তো মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর ক্ষেত্রে কিছু দেখা লাগবে না। ওয়াজ পেয়েছি নট দিয়ে দিব, ওয়্যার পেয়েছি নট দিয়ে দিব। এই 5টার ক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না, সে কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব, এগুলো দেখতে হবে না।
শুধুমাত্র নট বসিয়ে দিলে হয়ে যাবে, শুধুমাত্র নট বসিয়ে দিব হয়ে যাবে। প্রথম কনসেপ্ট গেল। 2 নম্বর কনসেপ্ট দেখেন, 2 নম্বর কনসেপ্ট হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো অক্সিলারি ভার্ব থাকতে পারে। আমি যে আপনাদের যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম একটু আগে, সেখানে কিন্তু 3টা অক্সিলারি ভার্ব ছিল, উইল, হ্যাভ বিন, স্লিপিং, 3টা অক্সিলারি ভার্ব ছিল। তো এখানে লিখেছি যে বাক্যে ঠিক প্রথম অক্সিলারি ভার্বের পর নট বসাতে হবে, প্রথমটার পরে। ভাই একটা বাক্যে অনেকগুলো অক্সিলারি ভার্ব থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। যেমন দেখেন এই সেন্টেন্সের মধ্যে কয়টা অক্সিলারি ভার্ব আছে? উই উইল হ্যাভ বিন রাইটিং সাম বুকস, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ভার্ব আছে। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এইটা তাহলে মেইন ভার্ব, বলেছিলাম শেষেরটা মেইন ভার্ব। তাহলে এখানে এইটা অক্সিলারি ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব। ভাই এই প্রথমটার পরে আপনি নট দিতে পারবেন, হ্যাভ এর পরেও দেওয়া যাবে না, বিন এর পরেও দেওয়া যাবে না, শুধু প্রথমটার পরে নট দিতে হবে। শুধু প্রথম ভার্বটা পরে কি করব? বাক্যের মধ্যে আমরা নট যোগ করব, তাহলে আমাদের বাক্যটা কারেক্ট হবে, অন্যথায় কিন্তু কারেক্ট হবে না, অন্যথায় ভুল হয়ে যাবে। তো আমরা যদি প্রথমটা পরে নট দেই তাহলে কি দাঁড়াবে বাক্যটা? দেখেন বাক্যটা এরকম দাঁড়াবে, দেখেন উই উইল নট, উইলের পরে নট দিলাম, উই উইল নট হ্যাভ বিন রাইটিং সাম বুকস, ইট হ্যাজ বিন রেইনিং। এখানে একটা, দুইটা, তিনটা ভার্ব আছে, প্রথমটার পরে নট বসবে। ভাই দেখেন হ্যাজ এর পরে নট দিয়ে দিয়েছি, ইট হ্যাজ নট বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং, প্রথমটার পরে নটটা কি করেছি? দিয়ে দিয়েছি। তো ঠিক এইভাবে কি করতে হবে? আমাদেরকে বাক্যগুলো সলভ করতে হবে। ঠিক আছে, বাক্যগুলো সলভ করতে হবে। আশা করি বুঝেছেন। 3 নাম্বার কনসেপ্ট, ভাই আমাদের টেন্স আছে 12টা। আপনাদের একটা বুদ্ধি টেস্ট করি, কেউ কমেন্টে লিখতে পারবেন যে আমাদের 12টা টেন্সের মধ্যে সবগুলো টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? সবগুলো টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? নাকি এমন কোন টেন্স আছে যে টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই? এমন কোন টেন্স আছে অক্সিলারি ভার্ব নাই? যদি কোনো টেন্স থাকে যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে টেন্স দুইটা নাম লিখেন তো দেখি, কোন দুইটা টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, দেখি পারেন কিনা। খেয়াল করেন আমাদের 12টা টেন্সের মধ্যে প্রথম যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম টেন্সের নাম কি? ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1। এই বাক্যে একটাই ভার্ব আছে ভাই, একটা ভার্ব যদি থাকে এটা অবশ্যই মেইন ভার্ব, একটা ভার্ব আছে এটা মেইন ভার্ব। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনি দেখেন এম ইজ আর থাকে, এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এম ইজ এর পরে যেহেতু ভার্বের সাথে আইএনজি থাকে, একটা ভার্ব দুইটা ভার্ব, তাহলে এগুলো অবশ্যই অক্সিলারি ভার্ব। পরেরটাতে প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছি হ্যাভ অথবা হ্যাজ থাকে, পরেরটাতে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকে। আরেকটা টেন্স আছে ভাই পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে দেখেন শুধু সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 2 থাকে, তার মানে এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু পাস্টের যে বাকি টেন্সগুলো সেগুলোতে হচ্ছে ওয়াজ ওয়্যার থাকে, হ্যাড থাকে। আর ফিউচারের সবগুলোর মধ্যে কিন্তু শ্যাল উইল আছে, সবগুলোর মধ্যে শ্যাল উইল আছে। তার মানে দুইটা টেন্স পাইলাম, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1, এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট প্লাস ভার্ব 2, এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে 12টার মধ্যে 2টার মধ্যে নেই, আর 10টার মধ্যে অক্সিলারি ভার্ব আছে। তাহলে ওই 10টার মধ্যে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, ওই 10টা টেন্সের ক্ষেত্রে শুধু প্রথম যে অক্সিলারি ভার্ব থাকবে তারপরে নট বসাই দিলে হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আর আমরা একটু আগে শিখলাম যে অক্সিলারি ভার্ব ছাড়া বাক্যে নট বসানো যায় না। অক্সিলারি ভার্ব হচ্ছে ওই নটের একটা পিলারের মতো কাজ করে, অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। তার মানে এখানেও আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, এখানেও আমাদের অক্সিলারি ভার্ব কি করতে হবে? লাগবে। এখানে অবশ্যই আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অন্যথায় হবে না। আচ্ছা, তো এখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব কিভাবে? তাহলে দেখেন আমি যে বিষয়টা বলে দিলাম, তাহলে যে বিষয়টা বললাম এতক্ষণ সেটা হচ্ছে যে আমাদের দুইটা টেন্স, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব নাই,
ভার্ব টু তো অক্সিলারি ভার্ব নাই, আর অন্যগুলোতে অ্যাম্বিজার থাকে, ওয়াজ ওয়ার থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, শ্যাল উইল থাকে, আমাদের বাকি টেন্সগুলোতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন যেগুলোতে অক্সিলারি ভার্ব নাই সেগুলোকে আমরা কিভাবে আমরা হচ্ছে যে তাহলে আমরা নেগেটিভ করব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকে না, মনে রাখবেন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যেখানে থাকে এই বাক্যগুলোকে নেগেটিভ করার জন্য আমরা ডু ডাজ ব্যবহার করব, ডু ডাজ ব্যবহার করব। অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ভাই একটু আসো, তোমাকে ছাড়া নট বসানো যাচ্ছে না, ডু ডাজকে নিয়ে আসবো। আর যেটা সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা অবশ্যই ডিড কে নিয়ে আসবো, কারণ ডিড একটা পাস্ট ফর্ম, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ডাজের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, আর ভার্ব টু থাকলে ডু এর পাস্ট ফর্ম ডিড নিতে হবে। আমরা এটা মিলিয়ে কি করব, আমরা নিব, মিলিয়ে নিব। আচ্ছা, আর মনে রাখতে হবে এই যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে ডু ডাজ ডিড ব্যবহার করি, এই ডু ডাজ ডিড এর ব্যবহার করার একটা নাম আছে, এগুলোকে ইংলিশে গ্রামারের ভাষায় বলা হয় অপারেটিং সিস্টেম। এই যে আমরা ডু ডাজ ডিডকে যে মানে ধার করে নিয়ে আসবো বাক্যের মধ্যে, তাকে বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেম। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ডু ডাজ ডিড যখন আপনি কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন, ব্যবহার করলে মনে রাখতে হবে যে যখনই আপনি কোনো সেন্টেন্সে ডু ডাজ ডিড ব্যবহার করলে, মানে লেখা আছে দেখেন, কোন বাক্যে ডু ডাজ ডিড ব্যবহার করলে বাক্যের ভার্বটি সবসময় বেস ফর্মে বসবে। এই ডু ডাজ ডিড এর ব্যবহার হচ্ছে মোডাল অক্সিলারির মতো। মোডাল অক্সিলারি ভার্বের পরে যেরকম সবসময় বেস ফর্ম বসে, কোন সেন্টেন্সের মধ্যে যদি আপনি ডু ডাজ ডিড ব্যবহার করেন, এই ডু ডাজ ডিড এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় বেস ফর্ম বসবে ভাই, ওটা অন্য কোনো ফর্মে আপনি লিখতে পারবেন না। আপনি এই ডু ডাজ ডিড এর পরে আপনি যদি চান ডু ডাজ ডিড এর পরে আপনি এখানে ভার্ব টু ব্যবহার করবেন, পারবেন না। যেমন ভার্ব থ্রি ব্যবহার করবেন, পারবেন না। ভার্বের সাথে এস দিবেন বা ইএস দিবেন, পারবেন না। ভার্বের সাথে আইএনজি দিবেন, আপনি পারবেন না। যদি আপনি বলেন ভাইয়া ভার্বের আগে টু দিব, পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। শুধুমাত্র বেস ফর্ম বসাইতে হবে। ডু ডাজ ডিড যখনই বাক্যে দিবেন শুধুমাত্র কি করবেন, বেস ফর্মটা বাক্যের মধ্যে দিবেন, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এখন আসেন আমরা একটু দেখি যে এগুলো কিভাবে করতে হয়। খেয়াল করেন, আমি কয়েকটা বাক্য এখন দেখাবো, আপনাদের কিন্তু ঠিক এইভাবে কিন্তু এগুলো ট্রাই করতে হবে। প্রথম একটা বাক্য দেখেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে হি স্লিপস অন টাইম, সে একদম ঠিক সময়ে সে ঘুমায়, সে একদম ঠিক সময়ে ঘুমায়। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, ভার্বের সাথে এস আছে। ভাই এস থাকলে ডাজ ব্যবহার করতে হবে। তখন আমরা কিরকম লিখবো জানেন, আমরা লিখবো হি ডাজ নট স্লিপ অন টাইম, সে সঠিক সময়ে ঘুমান না, সে ঠিক টাইমে ঘুমান না। আমরা কিভাবে বাক্যটা সলভ করলাম, যে এই যে এখানে এস আছে, এস থাকার কারণে আমরা ডাজ নট লিখলাম, আর এই যে ভার্বটা, ভার্বের বেস ফর্ম লিখলাম। আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে ডাজ লেখার কারণ কি, ডাজ লেখার কারণ কি এই এস? না ভাইয়া, ডাজ লেখার কারণ এই এস না, ডাজ লেখার কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে এখানে এস বসছে, আর এইটা থার্ড পারসন সিঙ্গুলার বলে ইএস বসছে, কারণ এখানে ও আছে না, ও থাকলে আমরা শিখছিলাম ইএস হয়, এই জন্য এখানে ইএস হয়েছে। এই সাবজেক্টের কথা ডাজ শুনতেছে, এই সাবজেক্টের কথা স্লিপ শুনতেছে, কারণ বাক্যের প্রথম ভার্ব সবসময় সাবজেক্টের কথা শুনে, সাবজেক্টের কথা শুনে। এই জন্য যেহেতু হি এর পরে আমাকে ডু বসাইতে হবে, হি থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য ডাজ লিখেছি, ডাজ নট। আর এই স্লিপের বেস ফর্ম হচ্ছে শুধু স্লিপ, স্লিপের সাথে এসটা কেন দেই নাই, কারণ ডাজের পরে আমাকে বেস ফর্ম দিতে হবে, বেস ফর্ম দিতে গেলে তার সাথে আমি এস ব্যবহার করতে পারি না, এই জন্য এসটাকে আমি বাদ দিয়েছি। এই জন্য লিখেছি হি ডাজ নট স্লিপ অন টাইম, সে ঠিক সময়ে ঘুমায় না, সে ঠিক সময়ে ঘুমায় না। তো এরকম ভাবে যদি আপনি দেখেন থার্ড পারসন সিঙ্গুলার আছে তখন আপনি ডাজ ব্যবহার করবেন, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তখন আপনি ডু ব্যবহার করবেন, তখন ডু ব্যবহার করবেন। যেমন দেখেন, ধরুন আমি লিখলাম উই নো দ্য ম্যাটার, যে আমরা এই বিষয়টা জানি, উই নো দ্য ম্যাটার, আমরা এই বিষয়টা জানি। এখন দেখেন এখানে সাবজেক্টটা কি পারসন ভাই, এটা ফার্স্ট পারসন প্লুরাল, তার মানে ফার্স্ট পারসনের সাথে তো আর ডাজ বসে না, ডু বসে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো ডু, আমরা লিখবো উই ডু নট নো দ্য ম্যাটার, উই ডু নট নো দ্য ম্যাটার, তাহলে হয়ে গেল উই ডু নট নো দ্য ম্যাটার। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা সাবজেক্ট দেখে ডিসিশন নিব, ডু দিব নাকি ডাজ দিব, ডু দিব নাকি ডাজ দিব। আর যারা একটু কম বোঝেন
তারা ওইভাবে চিন্তা করতে পারেন যে যদি দেখি যে ভার্বের সাথে এস আছে তাহলে ডাজ দিব, আর যদি ভার্বের সাথে এস না থাকে তাহলে ডু দিব। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যদি আপনার ইচ্ছে হয়, আপনি ভাবতে পারেন। তবে সাবজেক্ট দেখে দেয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট, সাবজেক্টের কারণেই ওইটা হয়। ওকে, এইবার আসেন ডিড কখন ব্যবহার করব। আমরা ডিড ব্যবহার করব যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে। যেমন দেখেন, ধরেন বলা হলো উই নিউ ইট, আমরা এটা জানতাম। উই নিউ দ্য ফ্যাক্ট, আমরা এই সত্য ঘটনাটি জানতাম। উই নিউ দ্য ফ্যাক্ট, তাহলে এই যে নিউ, এটাতে কিন্তু পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে আমরা কি করব, ডিড ব্যবহার করব। তাহলে আমরা লিখব উই ডিড নট। ডিড নটের পরে নিউ লিখবো, বা নিউ লিখলে কাটা যাবে, কারণ ডিডের পরে বেস ফর্ম লিখতে হবে। নিউ ভার্বের বেস ফর্ম কি? নিউ ভার্বের বেস ফর্ম হচ্ছে নো, নো দ্য ফ্যাক্ট। উই ডিড নট নো দ্য ফ্যাক্ট, উই ডিড নট নো দ্য ফ্যাক্ট, এটা আমাদের আনসার লিখতে হবে। আর মনে রাখবেন, হ্যাঁ, আমি যদি দেখেন নিউ লিখতাম, এখানে ডিড একটা ভার্ব টু, আবার নিউ একটা ভার্ব টু, দুইটা ভার্ব টু হইতো না? ইংলিশ সেন্টেন্সে সাধারণত একই কাজ দুইবার হয় না। আপনি একবার ডিড একবার ভার্ব টু লিখলেন, আবার একটা ভার্ব টু লিখবেন, এইরকমটা কখনোই ঘটবে না, কখনোই না। একটা কাজ ঘটবে, আগে একটা ভার্ব টু আছে, পরে একটা বেস ফর্মই হবে, আর ভার্ব টু বাকি হবে না। ঠিক আছে? এই জন্যই কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম যে বাক্যের মধ্যে যদি কোনো ডু ডাজ ডিড আপনি ব্যবহার করেন, তখন অবশ্যই সেই বাক্যের ভার্বটা কি হবে, বেস ফর্মে আপনাকে লিখতে হবে, অবশ্যই বেস ফর্মে লিখতে হবে। যদি সুন্দর করে বুঝে থাকেন তাহলে এই তিনটা বাক্য একটু সলভ করেন তো, দেখি পারেন কিনা। এই তিনটা বাক্য একটু করে ফেলেন তো, যদি এই কনসেপ্টটা বুঝে থাকেন, ডু ডাজ ডিড এর ব্যবহার নিয়ম যদি বুঝে থাকেন, ভার্ব ওয়ান থাকলে ডু, এস বাই এস থাকলে ডাজ, ভার্ব টু থাকলে ডিড, যদি বুঝে থাকেন করেন তো দেখি তিনটা বাক্য, দেখি আপনাদের কেমন হয়। কমেন্টে লিখতে পারেন, চাইলে আপনি খাতায়ও লিখতে পারেন, আপনার ইচ্ছে। কমেন্টে লিখলে যেমন আমি দেখতে পারবো। বেস ফর্ম দিতে কিন্তু ভুলে যাবেন না, হ্যাঁ, বেস ফর্ম দিতে কিন্তু ভুলে যাবেন না। কমেন্ট কি আমার কাছে অনেক পরে আসে, নাকি আপনাদের লিখতে দেরি হয়? এই তো চৈতি আপু লিখে ফেলেছে। একদম ঠিক আছে প্রথমটা। আচ্ছা, আমি তাহলে টাইম নষ্ট না করি, কারণ মনে হয় আপনাদের লেখা আসতে সময় লাগবে। আচ্ছা, এখন আসতেছে লেখা। এটা হচ্ছে মেহেরিমা আক্তার আপু, ডাজ নট, ডু নট, ডিড নট, গুড, ঠিক আছে। এস এ সীমা আমিন, ডিড নট। আপু আরেকটা কোথায়? জাহেদুল হাসান, শাহাজুল ইসলাম। আচ্ছা, হচ্ছে আপনাদের। ঠিক আছে, আমি সময় নষ্ট না করে লিখে দেই। আমাদের প্রথম যেটা আছে এটার আনসার হবে যে হি ডাজ নট, ভার্বের সাথে এস আছে, তাহলে অবশ্যই কি লিখবো, হি ডাজ নট লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং। আর পরের যেটি আছে দে ওয়ার্ক হার্ড, এখানে ভার্ব ওয়ান আছে, তাহলে আমরা লিখবো ডু নট ওয়ার্ক হার্ড। আর 3 নম্বরে যেটা আছে দে ওয়ার্ক হার্ড কে আমরা লিখবো দে ডিড নট ওয়ার্ক হার্ড, দে ডিড নট ওয়ার্ক হার্ড লিখবো, তাহলে হয়ে যাবে। জি সম্রাট বালি ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যেটা দাঁড়ালো, আমরা যেটা বুঝলাম, আমরা ঠিক এই ছোট্ট করে এইভাবে মনে রাখতে পারি কনসেপ্টটা। সেটা হচ্ছে যে যদি কোনো বাক্যে দেখি ভার্ব ওয়ান আছে, আমরা ডু নট প্লাস বেস ফর্ম লিখি,
যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে ডাজ নট প্লাস বেস ফ্রম লিখি, আর ভার্ব টু থাকলে ডিড নট প্লাস বেস ফ্রম লিখি। বেস ফ্রম লিখে এই বিষয়টা মাথায় রাখেন, কারণ এটার সামনে আমাদের আরো লাগবে। এরপর আসেন মোডাল অক্সিলারি ভার্বের কথা যদি আমরা বলি, আমরা একটু আগে মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা দেখলাম। এই মোডাল অক্সিলারি ভার্বগুলো বাক্যের মধ্যে যেটা হয়, প্রথমে মোডাল তারপরে বেস ফ্রম থাকে। তো দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, প্রথমটা অক্সিলারি ভার্ব আর পরেরটা এখানে কি ভার্ব, মেইন ভার্ব, তাহলে এইটা যদি একটা অক্সিলারি ভার্ব, এটার পরে নট বসালে হয়ে যাবে, এটার পরে নট বসালে হয়ে যাবে। তো না আমি লিখতে পারি যে হি শুড টেক ইট, তার এটি নেওয়া উচিত। এখন এই যে শুডের পরে আরেকটা ভার্ব আছে, যেহেতু এটা মডাল অক্সিলারি, তাহলে প্রথমটার পরে নট দিলে কিন্তু হয়ে যাচ্ছে, প্রথমটার পরে নট দিলে হয়ে যায়। আমরা লিখবো হি শুড নট টেক ইট, তার এটা নেওয়া উচিত না। হি শুড নট টেক ইট, তার এটা নেওয়া উচিত না। তারপর এরকম ভাবে আসতে পারে, যেমন এইটা একটু দেখেন, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। আপনারা মনে রাখবেন অট টু দিয়ে কোনো মহৎ কাজ করা বোঝায়। যদি কোনো বাক্যে দেখেন অট টু ব্যবহার করা হয়েছে, অট টু দিয়ে কোনো ভালো কাজ, হ্যাঁ, মানে নৈতিক কোনো একটা কাজ করা বোঝায়, যে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসতে হবে, এটা অবশ্যই একটা নৈতিক কাজ, এই জন্য অট টু বসেছে। আমরা জানি অট একটা মডাল অক্সিলারি, তাহলে এই অট এর পরে আমরা নট বসাবো। আমরা লিখবো উই অট নট টু লাভ আওয়ার কান্ট্রি, উই অট নট টু। হ্যাঁ, আবার এই টুটা আবার নটের পরে দিয়ে না, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক প্রথম অক্সিলারি ভার্বের পরে আপনাকে কি করতে হবে, নট দিতে হবে। ঠিক প্রথম অক্সিলারি ভার্বের পরে আপনাকে নট ব্যবহার করতে হবে, তাহলে হবে, নয়তো হবে না। ওকে, এরপর দেখেন আমরা কয়টা কনসেপ্ট শেষ করলাম, সর্বশেষ সেটা মনে কনসেপ্ট 3 ছিল না? আচ্ছা 3 ছিল, এবার 4, কনসেপ্ট 4টা একটু দেখেন। 4 আমরা 4টা বিষয় সম্পর্কে জানবো। একটা হচ্ছে হ্যাভ সম্পর্কে জানবো, হ্যাজ সম্পর্কে জানবো, হ্যাড সম্পর্কে জানবো, এবং নিড সম্পর্কে জানবো, তো এগুলোর বাক্যের মধ্যে না 2 রকমের বাক্য আছে। একটা হচ্ছে যে, মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি, এই 4টা জিনিস দিয়ে আমাদের সামনে 2 রকমের বাক্য আমাদের সামনে আসবে। 2 রকমের বাক্য আছে যেগুলো আমরা দেখব। একটা হচ্ছে এগুলো একা একা থাকবে বাক্যের মধ্যে, এগুলোর সাথে আর কোনো ভার্ব থাকবে না, একা একা থাকবে। হ্যাঁ, একা একা থাকবে, সিঙ্গেল আর কি। হ্যাঁ, এখনো প্রেম টেম কারোর সাথে হয় নাই, একা একা থাকবে বাক্যের মধ্যে এগুলো। আরেকটা হচ্ছে যখন এরা একা একা থাকবে তখন এদেরকে আমরা বলবো মেইন ভার্ব, তখন এরা কি হবে, মেইন ভার্ব হবে। এগুলো বাক্যে মেইন ভার্ব হিসেবে থাকতে পারে। যেমন আমি এক্সাম্পল দেখাই, যে আই হ্যাভ আ রেড শার্ট, আমার একটা লাল শার্ট আছে। আই নিড আ ফ্যান, আমার একটা কলম দরকার। হি হ্যাড হিজ টি, সে তার চা খেয়েছে। এই যে দেখেন বাক্যগুলো, এগুলোর মধ্যে কিন্তু হ্যাভ একদম একা একা আছে, নিড একদম একা একা আছে, হ্যাড একদম একা একা আছে, এগুলো একা একা আছে, এগুলো সবগুলো মেইন ভার্ব। আবার এগুলো বাক্যে আরেকভাবে থাকতে পারে, সেগুলো হচ্ছে এগুলো বাক্যে মানে অ্যাজ এ অক্সিলারি ভার্ব, অ্যাজ এন অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো বাক্যে কি করতে পারে, থাকতে পারে। যেমন দেখেন আমি লিখতে পারি যে হি নিড সলভ দিস প্রবলেম, যে তার এই প্রবলেমটা সমাধান করা উচিত। তারপর আমি লিখতে পারি যে হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করে ফেলেছে। হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। এই বাক্যগুলো যদি আপনি খেয়াল করেন, দেখেন এগুলো কিন্তু এখানে একটাও একা একা নাই, এখানে নিডের পরে আরেকটা ভার্ব আছে, হ্যাড এর পরে আরেকটা ভার্ব আছে, হ্যাজ এর পরে আরেকটা ভার্ব আছে। আমরা জানি যে যখন এরকমের দুইটা ভার্ব মানে পাশাপাশি থাকে, এটা অক্সিলারি এটা মেইন, এটা অক্সিলারি এটা মেইন, এটা অক্সিলারি এটা মেইন, তখন এদের পরে নট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই প্রথমটার পরে নট দিয়ে দিলে আমাদের বাক্যগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। হি নিড নট সলভ দিস প্রবলেম, তার এই সমস্যার সমাধান করার কোনো দরকার নাই। হি হ্যাড নট ফিনিশড হিজ ওয়ার্ক, হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য টাস্ক, আমরা এদের পর নট দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু উপরে যেগুলো আছে, যে উপরে যেগুলো আছে অক্সিলারি ভার্ব যখন নাই, এদের ক্ষেত্রে নট ব্যবহার করার ক্ষেত্রে একটু বিষয় মাথায় রাখতে হবে।
কি বিষয় মাথায় রাখতে হবে, যেমন আমি প্রথমে হ্যাভ দিয়ে একটা এক্সাম্পল দেখাই, হ্যাভ দিয়ে একটা এক্সাম্পল দেখাই। আপনি যদি এইটার দিকে একটু তাকান, দেখেন আই হ্যাভ আ ব্লু শার্ট, আমার একটা ব্লু শার্ট আছে। তো এই জায়গাতে হ্যাভ কিন্তু একদম একা একা আছে, হ্যাভের সাথে আর কেউ নাই, হ্যাভ একদম একা একা আছে। আচ্ছা, যখন হ্যাভ এরকম একা একা থাকে তখন না দুইটা কাজ করা যায়, দুইটা কাজ করা যায়। কিভাবে করা যায়? একটা হচ্ছে আমি এইভাবে লিখতে পারি, দেখেন, একটা হচ্ছে আমি কোনো চিন্তা না করে হ্যাবের পরে আমি এরকম নট বসায় দিতে পারি। হ্যাবের পরে আমি ডিরেক্ট কি করতে পারি, যে হ্যাবের পরে আমি নট বসায় দেব, আমি এরকম নট বসাইতে পারি। এবং এই কাজটা করে ইউকে মানে ব্রিটিশ ইংলিশে এই কাজটা করা হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই সেন্টেন্সের মধ্যে আছে এদের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। ব্রিটিশরা যেটা করে এগুলো থাকলে এদের পর নটটাকে বসিয়ে দেয়, বাকি হ্যাভ আছে কোনো চিন্তা নেই, নট বসায় দাও। কিন্তু আমেরিকান ইংলিশে এটা করে না। তারা কি করে, তারা বলতেছে যে ভাই এখানে হ্যাভ তো একা একা আছে, হ্যাভ এখানে মেইন ভার্ব থাকলে তুমি এটার পরে নট দিবা কেমনে, কারণ নট বসে তো অক্সিলারি ভার্ব লাগবে। তো আমেরিকানরা কি করে ডু ডাজ ডিড ব্যবহার করে। এবং বর্তমানে যত বই লেখা হচ্ছে সব জায়গায় এখন এই আমেরিকান ইংলিশের এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে, কারণ এইটা বেশি লজিক্যাল, যে তুমি মেইন ভার্বের পরে তো নট বসাইতে পারবা না, তাহলে কেন বসাইবা। এই জন্য এখন এই মেথডটা ব্যবহার করা হয় না, ব্রিটিশদের এই নিয়মটা এখন ফলো করা হয় না। এখন দেখবেন সব বইয়ে আমেরিকান ইংলিশে লেখা যে এইটা মেইন ভার্ব, এটা পর নট দেওয়া যাবে না, এর আগে আমাদের নিজের থেকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কারণ আমি যদি জানি যে সাবজেক্ট প্লাস হ্যাভ তো এখানে ভার্ব ওয়ানের কাজ করছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ান থাকলে কি ডু ব্যবহার করতে হয়, ডু নট হ্যাভ লিখেছি। তো আমরা যেটা করব, আমরা এখন থেকে এই নিয়মে ফলো করব। আমরা কি করব, আমরা এরকম ভাবে ওই মানে ডু নট ব্যবহার করে আমরা কি নট লিখবো, আমরা শুধু হ্যাভ এর পরে ব্রিটিশদের মতো করে সরাসরি আমরা নট দিব না। ঠিক আছে, আশা করি বুঝেছেন। আরো দেখেন হ্যাজ দিয়ে যদি একটা এক্সাম্পল দেখাই, হ্যাজ এর বিষয়টা দেখেন, এখানে হি হ্যাজ হার মিল, তো ব্রিটিশদের নিয়মে করলে হ্যাজ এর পর নট দিয়ে দিব, হবে, ভুল না। কিন্তু আমরা এটা ওল্ড ফ্যাশন, আমরা এটা ব্যবহার করব না। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, ডাজ লিখবো, ডাজ নট। আর ডাজ নটের পরে জানি আমরা বেস ফর্ম দিতে হয়, এই জন্য এই ডাজ নটের পরে কিন্তু চাইলেও আমরা হ্যাজ লিখতে পারছি না, হ্যাজ লিখলে ভুল হবে, কারণ ডাজ নটের পরে আমার লাগবে বেস ফর্ম। হ্যাজ এর বেস ফর্ম কি হ্যাভ, এই জন্য আমরা হ্যাভ লিখতেছি। শি ডাজ নট হ্যাভ হার মিল, ডাজ নট লিখতেছি। ঠিক আছে, আবার দেখেন যদি হ্যাড দিয়ে একটা দেখাই, উই হ্যাড আওয়ার ডিনার, আমরা রাতের খাবার খেয়েছি। এখন আমি ব্রিটিশ নিয়মে করলে লিখতে পারতাম যে উই হ্যাড নট আওয়ার ডিনার, আমরা আমাদের ডিনার খাই নাই, লিখতে পারতাম। কিন্তু এটা লিখবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো ডিড নট। কারণ হ্যাড এখানে ভার্ব টু আছে, ডিড নট লিখেছে, আর ডিড নটের পরে হ্যাড এর বেস ফর্ম কি, হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এই জন্য হ্যাডটা এখন কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, হি ডিড নট হ্যাভ আওয়ার ডিনার, সরি হিজ হবে, আচ্ছা উই হবে, সরি উই ডিড নট হ্যাভ আওয়ার ডিনার। আশা করি আপনারা বুঝেছেন পার্থক্যটা। কোনো প্রশ্ন আছে? নিডের ব্যাপারটা দেখেন, নিডের ক্ষেত্রেও সেম। নিডের পরে আমরা যদি দেখি, যেমন এখানে বলেছে আই নিড এ পেন্সিল, আমার একটা পেন্সিল দরকার, আই নিড এ পেন্সিল লেখা আছে। এখন এই যে আই নিড এ পেন্সিল লেখা আছে, আমরা এটাকে লিখবো আই ডু নট নিড আ পেন্সিল। ঠিক আছে, ডু নট দিয়ে আমরা কি করবো, লিখে ফেলবো। যদি পাস্টে থাকতো পাস্টে থাকলে কিন্তু কি করতাম, পাস্টে থাকলে লিখতাম যে আই নিডেড আ পেন্সিল, আমরা লিখতাম আই ডিড নট নিড আ পেন্সিল, এইভাবে লিখতাম। আবার যদি আমরা দেখতাম যে নিডের পর আরেকটা ভার্ব দিয়েছে, নিডের পর আরেকটা ভার্ব আছে, যদি এরকম থাকতো যে আই নিড ট্রাইড, দেখেন এখানে নিডের পর আরেকটা ভার্ব আছে, তারপর নিড এখানে অক্সিলারি ভার্ব, তখন নিডের পরে নট দিব। কিন্তু নিড যখন এরকম একা একা বসবে তখন কিন্তু ডু নট বা ডিড নট আমরা ব্যবহার করে তারপরে কিন্তু আমরা নটটা দিব, অন্যথায়
আমাদের বাক্যগুলো ভুল হবে। ঠিক আছে, আমাদের বাক্যগুলো ভুল হবে। তো আমার মনে হয় আপনারা ক্লিয়ার আছেন, এই পর্যন্ত জানলেই হবে। আমরা তাহলে আপনাদের 2টা ওয়ার্কশিট থাকবে। আমি এই যে আজকে যে কনভার্সনের প্রথম যে রুলটা শিখালাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে কনসেপ্ট শিখালাম, আজকের ক্লাসের আলোচনা এবং গতকালকের ক্লাসের আলোচনা, 2টার উপরে 2টা শিট দিচ্ছি ওয়ার্কশিট। এই 2টা শিট আপনারা কি করবেন, অবশ্যই সলভ করবেন। 2টা শিটই আপনাদেরকে সলভ করতে হবে খুব ভালো করে। মনে রাখবেন, প্র্যাকটিসের বাইরে আপনি গ্রামার শিখতে পারবেন না। প্র্যাকটিসের বাইরে আপনি গ্রামার শিখতে পারবেন না। ক্লাসে আপনি যাই শিখছেন, আপনি সেটা আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, আপনাকে সেটা ব্যবহার করতে হবে, বারবার নিজের ব্রেনকে সিগন্যাল পাঠাইতে হবে যে ভাই এই শিখছি, এইভাবে এইভাবে করতে হবে। ওই আপনার ব্রেন এক সময় এগুলো সবকিছু তার অটোমেটিক সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নেবে, তখন আপনাকে আর এত ভাবতে হবে না, দেখেই আপনি বুঝবেন। আর আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য, যেন আপনার এগুলো ঝামেলা না হয়, কারণ এগুলো খুবই ছোটখাটো বিষয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে আজকে আপনাকে যা শিখালাম, এই আজকের পর থেকে দেখবেন আপনি আস্তে আস্তে এখন ওই টেন্সে নেগেটিভ করা, টেন্সে অ্যাফার্মেটিভ করা, এগুলো আপনি বুঝবেন। এবং ভালো হয় যাদের কাছে বই আছে, যেরকম যদি আপনাকে 6, 7, 8, 9, 10 বা আপনারা যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের অবশ্যই অনার্স কম্পালসারি ইংলিশের একটা বই থাকে, যেমন অ্যাডভান্সের আছে, নবোদয়তের আছে, বিভিন্ন কোম্পানির বই আছে। বইটা এখনই ম্যান্ডেটরি না যে লাগবেই, যদি কারো কাছে থাকে তাহলে বইটা ফলো করতে পারেন। আর না থাকলে আপনার যে আগের বই 9, 10 এর বই বা অন্যান্য যে বইগুলো আছে 6, 7 এর আগের গ্রামার বইগুলো, এগুলো দেখতে পারেন। এগুলোর মধ্যে দেখবেন যে ট্রান্সলেশন নামের একটা টপিক আছে। সেই টপিকের মধ্যে টেন্সের ট্রান্সলেশন, অ্যাফার্মেটিভ নেগেটিভের ট্রান্সলেশন, অনেক রকমের ট্রান্সলেশন, আর্টিকেলের ট্রান্সলেশন দেখবেন এরকম স্টেপ বাই স্টেপ দেয়া আছে। ওই বাক্যগুলো যত দ্রুত সম্ভব রিডিং করেন, অর্থ বুঝে বুঝে রিডিং করেন, আপনি আরো কিছু ভোকাবুলারি এবং বাক্যগুলো সম্পর্কে আরো ভালো বুঝবেন। কেন ডু নট দিয়েছে, কেন ডিড নট দিয়েছে, কেন কি হয়েছে, ওই বাক্যগুলো স্টাডি করলে আপনি বুঝবেন এবং মাথায় ঢুকবে আর কি। তো ঠিক আছে, আপনারা ওয়ার্কশিট দুটো সলভ করেন, আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের হচ্ছে আগামীকাল শুক্রবার, আগামীকালও আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। তবে কালকে যেহেতু বিসিএস পরীক্ষা হবে, আমরা হয়তোবা কালকে একটু বিসিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবো। রাতে হয়তোবা বিসিএস এর যে সলভ ক্লাস আছে, আমরা হয়তো সলভ ক্লাসের প্রশ্ন সলভ করব আর কি। তো আপনাদের ক্লাসটা হচ্ছে কালকে নিলেও আসলে ভালো, রাতে নিলে ভালো হবে, কিন্তু রাতে মনে হয় না কালকে সম্ভব হবে। তো আমার মনে হয় যে আপনাদের বলেছিলাম তো যে আপনাদের শনিবার আর সোমবার ক্লাস বন্ধ থাকবে না। আচ্ছা, কালকে চেষ্টা করব ক্লাসটা নিয়ে নেওয়ার, আর বাকিটা জানাবো। হ্যাঁ, যদি সম্ভব না হয় তাহলে পরে নিব। হ্যাঁ, যদি সম্ভব না হয়, কারণ আপনাদের শুধু ক্লাস নিলে হবে না, যে ওয়ার্কশিট গুলো দিচ্ছে এগুলো তো আপনাদের একটু সলভও করতে হবে, খালি পড়াই গেলে তো হবে না, শিটগুলো তো শেষ করতে হবে, নয়তো তো আবার ক্লাস ভালো লাগবে না বা ভালো বুঝতে পারবেন না। তো একটু সময় নেওয়া দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি শিটটা দিয়ে দিচ্ছি, আপনার শিটটা সলভ করে রাখেন, এরপর দেখি